আসসালামু আলাইকুম। ক্লাস 6 আজকে শক্তি শৃঙ্খলের ধারণা এই টপিকটার ওপর আলোচনা করব। দেখো, আমাদের এই পৃথিবীতে একমাত্র সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। কারা খাদ্য তৈরি করতে পারে? একমাত্র সবুজ উদ্ভিদ নিজের তৈরি খাদ্য নিজে তৈরি করে খায়। বাকি আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাহলে যারা খাদ্য তৈরি করতে পারে এদের ওপর গোটা জগৎ নির্ভরশীল। সেই জন্য সবুজ উদ্ভিদ যেহেতু নিজের খাদ্য নিজেরা তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেই কারণে সবুজ উদ্ভিদকে আমরা বলতে পারি উৎপাদক। একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য তৈরি করতে সক্ষম বলে একে বলা হচ্ছে উৎপাদক। এবার এই সবুজ উদ্ভিদকে যারা সরাসরি খায়, মানে যারা তৃণভোজী, তারা কি করে? সবুজ উদ্ভিদকে সরাসরি যারা খায় তাদের বলা হচ্ছে কি প্রথম শ্রেণীর খাদক। হলো। আবার এই প্রথম শ্রেণীর খাদকদের যারা খায় তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে আর যারা সবুজ উদ্ভিদ প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক সবাইকে খায় তাদেরকে আমরা বলি, এদের সবাইকে যারা ভক্ষণ করে তাদেরকে আমরা বলতে পারি সর্বভুক। কি বলতে পারি? সর্বভুক, যারা সব কিছু খায়, যেমন মানুষ, তাই না? তার মানে সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, যারা খাদ্য তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে উৎপাদক। উৎপাদকদের যারা সরাসরি খায় তাদেরকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদকদের যারা খায় তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আর উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক সবাইকে যারা খেতে পারে তাদেরকে বলা হচ্ছে সর্বভুক। এই প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক সবাই কেন খাদ্য খায়? না, শক্তির জন্য, শক্তি উৎপাদনের জন্য, নিজের শরীরে যে কাজগুলো করবে সেই কাজগুলো করার সামর্থ্য জোগানোর জন্য খাদ্য পায়। তাহলে আমি বলতে পারি সবুজ উদ্ভিদ সে কোথা থেকে খাদ্য তৈরি করে, শক্তি কোথা থেকে নেয়? আগের চ্যাপ্টারে আমরা পড়েছি সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্যের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকছে সেই শক্তিটা কে পাচ্ছে? না, সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ সূর্যের থেকে শক্তি নিয়ে ওরা খাদ্য তৈরি করছে। তার মানে সবুজ উদ্ভিদের মধ্যে সেই খাদ্য মধ্যে শক্তি সঞ্চিত থাকছে। সেই শক্তি প্রথম শ্রেণীর খাদক যখন খাচ্ছে তখন সবুজ উদ্ভিদ থেকে সেই খাদ্য, সেই শক্তি তাদের শরীরে আসছে। তাদের শরীরে আসার পর প্রথম শ্রেণীর খাদককে যখন দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে তখন দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক থেকে শক্তি পাচ্ছে। আবার যারা সর্বভুক তারা যে জাতীয় খাবার খাচ্ছে সেই জাতীয় খাবার থেকে শক্তি পাচ্ছে। এইভাবে দেখো, শক্তি কিন্তু একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে শক্তি একটা জায়গা থেকে আর একটা জায়গায় কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। তার মানে এরকম আমরা বলতে পারি, ধরো এটা যদি সূর্য হয়, সূর্য থেকে খাদ্য তৈরি করছে কে? না, সবুজ উদ্ভিদ। তাহলে সবুজ উদ্ভিদের মধ্যে সূর্য থেকে কি এলো? শক্তি এলো। সবুজ উদ্ভিদকে কে খাচ্ছে? ধরো হরিণ খাচ্ছে। হরিণের দেহে সবুজ উদ্ভিদ থেকে কি এলো? শক্তি এলো। হরিণকে ধরো খাচ্ছে কে? না, সিংহ। তাহলে সিংহের শরীরে, হরিণের শরীর থেকে কি এলো? শক্তি এলো।
এইভাবে শক্তি দেখো উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে সর্বোচ্চ খাদক, এইভাবে কিন্তু খাদ্যের মধ্যে দিয়ে শক্তি কি হচ্ছে, পরস্পর প্রবাহিত হচ্ছে একটা একটা জায়গা থেকে আর একটা। কিন্তু সমস্ত শক্তির উৎস কি না সূর্য। এইভাবে যে শৃঙ্খল তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে কি খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কি বলতে পারি তাহলে, যে খাদ্য এইভাবে শৃঙ্খলাকারে একটা জায়গা থেকে আর একটা জায়গায় এইভাবে তৈরি হয়ে, দেখো একটা চেন লাইক স্ট্রাকচার, চেন তৈরি করেছে। এই চেনটা হচ্ছে কি না, এটাকে আমরা একটা বলতে পারি খাদ্য চেন বা খাদ্য শৃঙ্খল, ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। তাহলে তোমরা দেখতে পেলে যে খাদ্য শৃঙ্খলে একটা প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন সে খাদক হয়ে যায়। আবার সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য প্রাণীর খাদক। এইভাবে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলে কি দেখা যাচ্ছে না, শক্তি পর্যায়ক্রমে প্রবাহিত হচ্ছে, শক্তি পর্যায়ক্রমে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি, যে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। একমুখী প্রবাহ কেন, দেখো এই খাদ্য কিন্তু এই যে চেন যেটা গেছে সেটা কখনোই ফিরে আসে না। অর্থাৎ সিংহকে কখনো হরিণ খায় না, হরিণকে কখনো সবুজ উদ্ভিদ খায় না, তাহলে এটা এইভাবেই যায়, একমুখী প্রবাহ। তাহলে আমরা খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা যদি বলি, কি বলবো, উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। তাহলে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা বোঝা গেছে। বেশ, এবারে আমরা কতকগুলো খাদ্য শৃঙ্খলের উদাহরণ আমরা দেখব। তাহলে আমরা খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমাদের যে ধারণা বা জ্ঞান সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রাণীতে বিভিন্ন প্রাণী বলবো না, বিভিন্ন বাস্তুতন্ত্রে, অর্থাৎ বিভিন্ন স্থানে ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন রকম। যদি আমরা একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল বলি, কোথাকার খাদ্য শৃঙ্খল না তৃণভূমি, তৃণভূমির খাদ্য শৃঙ্খল যদি আমরা বলি তাহলে কিভাবে হবে, দেখো প্রথমে ঘাস বলতে পারি। ঘাসকে এখানে উৎপাদক, ঘাসকে কে খাচ্ছে, ঘাস ফড়িং। ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে কে খাচ্ছে না ব্যাঙ। ব্যাঙকে কে খাচ্ছে সাপ। সাপকে খাচ্ছে কে না বাজ পাখি। এটা একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল। দেখো এটা উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এটা হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে এইভাবে আমরা খাদ্য শৃঙ্খলকে সাজাতে পারি। কি যাচ্ছে এখান থেকে, এই যে অ্যারোর মাধ্যমে কি দেখানো হচ্ছে না, এখান থেকে শক্তির একমুখী প্রবাহ এখানে বোঝাচ্ছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে শক্তি এক স্থান থেকে আর এক স্থানে কি হচ্ছে না স্থানান্তরিত হচ্ছে। এরকম বিভিন্ন জায়গার খাদ্য শৃঙ্খল আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা খাদ্য শৃঙ্খল কীরকম হয় সেগুলো আমরা জানতে পারবো। এবার তোমরা দেখলে যে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল। এবার কি হয় না,
এই খাদ্য খাদক সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলো, ধরো এটা একটা খাদ্য শৃঙ্খল, এটা একটা খাদ্য শৃঙ্খল, এরকম খাদ্য খাদক সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে একটা পুরো জালের আকার ধারণ করে, মিলেমিশে গিয়ে জালের মতো ছবি তৈরি করে, সেটাকে বলা হচ্ছে খাদ্য জাল। এটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর বিভিন্ন খাদ্য জাল যখন একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে পরপর পরপর পরপর, তখন তাকে বলা হচ্ছে খাদ্য জাল। তাহলে আমরা খাদ্য জালের যদি সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞাটা কিরূপ বলতে পারি, যে একাধিক খাদ্য শৃঙ্খলের এককগুলি, একাধিক খাদ্য শৃঙ্খলের যে একক মানে এগুলো, একাধিক খাদ্য শৃঙ্খলের এককগুলি বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে, বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে, তাকে খাদ্য জাল বলে। তাহলে খাদ্য জাল কাকে বলে না, বিভিন্ন খাদ্য শৃঙ্খলের বা একাধিক খাদ্য শৃঙ্খলের এককগুলি বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার যে সম্পর্ক সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে খাদ্য জাল। তাহলে খাদ্য জাল আর খাদ্য শৃঙ্খল বোঝা গেল, একটা এরকম যে চেন, তাকে আমরা বলছি কি খাদ্য শৃঙ্খল। আর যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল একত্রে মিশে একটা বড় ছবি আমরা তৈরি করব, তখন তাকে বলা হচ্ছে খাদ্য জাল। এবার আমরা এই খাদ্যগুলো, খাদ্য জালগুলোকে বা খাদ্য শৃঙ্খল করে ধাপে ধাপে একটার ওপর একটা আর একটার ওপর একটা, এইভাবে আমরা এক একটা পুষ্টি স্তর অনুযায়ী যদি সাজাই, তাহলে যে আকৃতিটা নেয়, কাল্পনিক পিরামিডের মতো একটা আকৃতি নেয়, সেটাকে বলা হচ্ছে কি না খাদ্য পিরামিড। তাহলে খাদ্য পিরামিড কীরকম হয় যদি আমরা দেখি, এটা একটু মুছছি। যদি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যদি আমরা পিরামিডের মতো একটা আকার দিই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, যে খাদ্য পিরামিড। পুষ্টি স্তর অনুযায়ী সাজানো হলো। একদম নিচের স্তরে রইল কি না উৎপাদক, তারপরের স্তরে কারা রইল না, এখানে রইল ধরো প্রথম শ্রেণীর খাদক। তারপরের স্তরে কারা রইবে, এখানে রইল দ্বিতীয় শ্রেণীর খাদক। তারপরের স্টেপটাই রইল কি না তৃতীয় শ্রেণীর খাদক। আর একদম ওপরে রয়েছে কি না সর্বোচ্চ খাদক, সর্বোচ্চ খাদক হলো। তাহলে এই যে পিরামিড, আমরা বিভিন্ন খাদ্য শৃঙ্খলের স্তর অনুযায়ী বা পুষ্টি স্তর অনুযায়ী ধাপে ধাপে যে সাজালাম, দিয়ে পুরো সাজানোটা যে পিরামিডের মতো, কাল্পনিক পিরামিডের মতো যে আকৃতি নেয়, তাকে বলা হচ্ছে খাদ্য পিরামিড। তাহলে আমরা খাদ্য পিরামিড কাকে বলতে পারি না পুষ্টি স্তর ও খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে, পুষ্টি স্তর ও খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক ও সর্বোচ্চ খাদকের ক্রমিক পর্যায়ে সাজালে যে কাল্পনিক পিরামিড গঠিত হয়, তাকে কি বলা হচ্ছে খাদ্য পিরামিড। তাহলে খাদ্য পিরামিড কাকে বলছি না পুষ্টি স্তর এবং খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পুষ্টি স্তর এবং
খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে, এই দুটোর ওপর ভিত্তিতে আমরা উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ খাদককে যদি ক্রমিক পর্যায়ে সাজালে যে কাল্পনিক পিরামিড গঠিত হয় তাকে বলা হচ্ছে কি? খাদ্য পিরামিড। এটাকে বলা হচ্ছে কি না? খাদ্য পিরামিড। এক একটা লেভেল বলা হয় এদেরকে, এক একটা পুষ্টি স্তরের লেভেল বা ট্রফিক লেভেল বলা হয় এদের। এক একটা লেভেলকে বলা হচ্ছে পুষ্টি স্তর। কি বলা হচ্ছে? পুষ্টি স্তর, বা একে বলা হচ্ছে ট্রফিক লেভেল। এই যে একটা স্তর, এক একটা লেভেল, একে বলা হচ্ছে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। তাহলে আমরা দেখছি যে আমরা প্রাণীরা খাদ্য খায় কিসের জন্য? না শক্তি পাওয়ার জন্য। তো সেই শক্তি উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদকে যাবে। প্রথম শ্রেণীর খাদককে কে খাবে? দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে এই শক্তি পাবে প্রথম শ্রেণীর খাদক থেকে। দ্বিতীয় শ্রেণীর খাদককে খাবে তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক পাবে দ্বিতীয় শ্রেণীর খাদকের কাছ থেকে শক্তি। আর সর্বোচ্চ খাদক পাবে কার কাছ থেকে শক্তি? তৃতীয় শ্রেণীর খাদকের কাছ থেকে শক্তি। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদের যে যা শক্তি জমা ছিল সেটা প্রথম শ্রেণীর খাদকের খাবার হিসেবে গ্রহণ করে নিল, কিন্তু সেই শক্তির পুরোটাই কি সে পায়? আবার প্রথম শ্রেণীর খাদক কি যখন দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে তখন দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদকের কাছ থেকে পুরো শক্তিটাই কি পাচ্ছে? এইভাবে সবাই কি পুরো শক্তিটা পায়? না, আসলে উদ্ভিদরা নিজেদের দেহে যে খাদ্য তৈরি করে সূর্যের সাহায্যে, সূর্যের শক্তির সাহায্যে যে শক্তি শোষণ করে তার মাত্র 10% নিজেদের দেহে জমা রাখতে পারে। তাহলে সূর্যের অনেক শক্তি, সেই সূর্য থেকে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে। তাহলে সূর্য থেকে শক্তি সবুজ উদ্ভিদের দেহে যাচ্ছে, কতটা যাচ্ছে? মাত্র 10%, মানে 100 ভাগের 10 ভাগ, মাত্র 10% যাচ্ছে। তাহলে এই 10% শক্তি সবুজ উদ্ভিদের কাছে যাচ্ছে। সেই সবুজ উদ্ভিদ থেকে যখন প্রথম শ্রেণীর খাদক পাচ্ছে তাহলে সেই 10%-এর পুরোটা এও পাবে না। এ আবার কতটা পাবে? না, উৎপাদকের দেহে জমা থাকা এই 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে বা পরবর্তী ট্রপিক লেভেলে 10% শক্তি পরবর্তী ট্রপিক লেভেলে তৃণভোজী প্রাণীরা খাবার মাধ্যমে সংগ্রহ করতে পারবে। আবার প্রথম শ্রেণীর খাদককে যখন দ্বিতীয় শ্রেণীর খাদক গ্রহণ করবে তখন সে তার প্রথম শ্রেণীর খাদকের যা শক্তি তার 10% সে নিজের দেহে গঠনে কাজে লাগাতে পারবে। এইভাবে কেবলমাত্র 10% শক্তি পরের ট্রফিক লেভেলে থাকা খাবারের প্রাণীরা খাবারের মাধ্যমে সংগ্রহ করতে পারে। একটা লেভেল থেকে আর একটা লেভেলে, একটা লেভেল থেকে আর একটা লেভেলে মাত্র 10% করে শক্তি কনভার্ট হচ্ছে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, এখানেও 10%। আবার দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যখন যাচ্ছে এ পাচ্ছে 10%। তৃতীয় শ্রেণী থেকে যখন সর্বোচ্চ শ্রেণীতে যাচ্ছে সে পাচ্ছে 10%। এইভাবে প্রত্যেকটি ট্রফিক লেভেলে মোট গৃহীত শক্তির যতটা শক্তি পাচ্ছে তার 10% শক্তি কি হচ্ছে? পরবর্তী ট্রফিক লেভেলে বা পুষ্টি স্তরে থাকা প্রাণীরা সংগ্রহ করতে পারে। এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরের সময় শক্তি কতটা অপচয় ঘটে সেটা বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান দেখেছিলেন। তার এই ব্যাখ্যা 10% সূত্র নামে পরিচিত। তাহলে লিন্ডেম্যানের 10% সূত্র, ল অফ 10%, একে বলা হয় ল অফ 10%। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী লিন্ডেম্যান, রেমন্ড লিন্ডেম্যান, এই বিজ্ঞানীর পুরো নাম ছিল।
10% সূত্রটা কি না, প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। তাহলে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবেদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। তার মানে উৎপাদক যে শক্তি নিয়েছিল সূর্য থেকে, তার 10% ও কাজে লাগিয়েছে। তাহলে ওর কাছ থেকে যখন এ পাচ্ছে, উৎপাদক থেকে সে আবার 10% নিচ্ছে। এইভাবে প্রতিটা ট্রফিক লেভেলে বা প্রতিটা পুষ্টি স্তরে 10% করে শক্তি কাজে লাগছে। বাকি শক্তি কি হচ্ছে, বাকি 90% শক্তি কি হচ্ছে না, 90% শক্তি একটা পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানা শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু পরের পুষ্টি স্তরে আর পৌঁছাতে পারে না। তার মানে ধরো সূর্য থেকে যে শক্তিটা ও নিয়েছিল, সেই শক্তিটা ওর মধ্যে আছে, তখন ও বাকিটা নিজের কাজে লাগানোর পর যেটুকু জমা ছিল তার 10% কে নিচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক যে শক্তিটা পেল, সেই শক্তিটা তার নিজের বিভিন্ন দেহ গঠনের কাজে লাগালো। দেহ গঠনের কাজে লাগানোর পর বাকি যেটা রইল, তার 10% আবার দ্বিতীয় শ্রেণীর খাদক নিল। এইভাবে পুষ্টি স্তরের জীবেরা শক্তি একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে 10% পুষ্টি শুধুমাত্র ব্যবহার করতে পারে। বাকি শক্তি তাদের বিভিন্ন কাজে অপচয় হয়, যেমন হচ্ছে তাদের শরীরের বিভিন্ন কাজ করতে। আবার যখন জীবেরা মারা যায়, তখন মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে না। এইভাবে আমরা দেখলাম যে বিভিন্ন পুষ্টি স্তর একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাচ্ছে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, সেই প্রশ্নগুলো কি কি? প্রশ্নগুলো হচ্ছে উৎপাদক কাকে বলে, 2 হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর খাদক বলতে কি বোঝো? নাম্বার 3 হচ্ছে খাদ্য শৃঙ্খল এর সংজ্ঞা। সঙ্গে উদাহরণ। তারপরে হবে খাদ্য জালের সংজ্ঞা, উদাহরণ। তারপরে হবে খাদ্য পিরামিডের সংজ্ঞা, উদাহরণ। আর পড়বে যে লিন্ডেম্যানের 10% সূত্র কি? তো এগুলো প্রত্যেকে খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।